তো গতদিনকের ধারাবাহিকতায় আমরা সেভেন কলেজের কেমিস্ট্রি সেকেন্ড ইয়ারের স্টিরিও কেমিস্ট্রির ক্লাস করছিলাম, যেটি কিনা একটি মেজর সাবজেক্ট সেভেন কলেজের। এবং আহ, এই সাবজেক্টটা সম্পর্কে একটু বিস্তারিত নলেজ দরকার এই পেপারটা সম্পর্কে, কারণ হচ্ছে যে এটি কেমিস্ট্রির একটি বেসিক ফাউন্ডেশন ডেভেলপ করে। স্টিরিও রসায়নটা হচ্ছে রসায়নের একটি খুবই ইন্টারেস্টিং একটা পেপার, এবং যেটির উপরে পরবর্তীতে অনেক হায়ার এডুকেশনের সুযোগ রয়েছে। সুতরাং এই পেপারটার খুব ভালো করে একটি কনসেপ্ট থাকাটা খুব জরুরি। এখন কোশ্চিন হচ্ছে যে আপনি যদি এটা অনলাইন থেকে সাপোর্টটা নিতে চান, কোথাও গোছানো কোনো কিছু বাংলা ভাষায় পাবেন না। এর উপরে গোছানো আলোচনা খুব কম, এলোমেলো আলোচনা অনেক আছে, যেটি আপনার শুধু টাইম নষ্ট করবে। আপনি যে জিনিসটি খুঁজতে চান সেই জিনিসটি সম্পর্কে সঠিক উত্তর পেতে চাইলে, বা কোনো একটি কোশ্চিনের ধারাবাহিক আলোচনা পেতে চাইলে, বা পুরো পেপারটার অডিও বা ভিডিও প্রেজেন্টেশন বা ভিডিও বুক নিতে চাইলে, বা লাইভ ক্লাস করতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আপনি সেটা করতে পারবেন। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.masbiri.org। এখান থেকে আমরা এর আগের দিন একটি ক্লাস করেছিলাম, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা পুরো বইটা শেষ করব, মেজর ক্লাসগুলো কোশ্চিন অ্যাজ পার কোশ্চিন, হ্যাঁ, সিলেবাস অনুসারে যাব। সো যারা সংযুক্ত হতে চান আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। এই পেপারটা আমরা উম, এটা ফ্রি ক্লাসের অংশ হিসেবে আমরা কিছু ডেমো ক্লাস প্রোভাইড করছি। আশা করছি যে এটি আপনাদের আহ, উপকারে লাগবে, এবং এটি আপনারা এই পেপারটা সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার এবং ভিভিড পিকচার পাবেন, এবং যেটি আপনার বেসিক ডেভেলপমেন্টে হেল্প করবে। আর আপনারা জানেন যে আমরা হচ্ছে বেসিক্যালি যে এই পেপারটার ডিটেলস কভার করব, আর এটা হচ্ছে যে বিগত বছরের কোশ্চেন পেপার কভার করব। এর জন্য যে এক্সক্লুসিভ হ্যান্ড নোট সেটি আমরা প্রোভাইড করব, এবং অ্যাট দ্য সেম টাইম এটির যে ক্রিটিক্যাল কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, আর কিছু ট্রিকি জিনিস রয়েছে যে জিনিসগুলো আমরা শিখবো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটি হচ্ছে কেমিস্ট্রি পড়ে যে ভুলে যাওয়ার যে প্রবণতা, সেখান থেকে বের হয়ে কিভাবে আসবো সেই টেকনিকটা আপনাদেরকে শেখানো হবে। অর্থাৎ কোন ইনফরমেশনকে শর্ট টার্ম মেমোরি থেকে যদি লং টার্ম মেমোরিতে নিতে চান, তারা এটা আমাদের কোর্সের সাথে সংযুক্ত থাকলে সেই প্রসেসগুলো আমরা শেয়ার করব। আশা করছি যে আপনারা এই ভিডিওর অবজেক্টিভ বুঝতে পারছেন, এবং হচ্ছে যারা স্টোরিওকেমিস্ট্রি নিয়ে সমস্যা আছেন তারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন সেভেন কলেজের এবং ন্যাশনাল ইউনিভার্সিটির। তো সেভেন কলেজের স্পেশালি আমাদের আজকের ক্লাসটা সেভেন কলেজের জন্য। সেভেন কলেজের যারা রয়েছেন তারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, আমাদের লাইভ ক্লাস এবং পেইড ক্লাস রয়েছে সেগুলো করতে পারেন, অথবা ভিডিও বুক নিতে পারেন, নিয়ে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন। ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো পেপারের বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের ক্লাসগুলো পরিচালিত হয়। আশা করছি এটি আপনাদের অনেক উপকারে দিবে, এবং এই ইনফরমেশনটা আপনারা সবাইকে শেয়ার করে দিবেন অন বিহাফ অফ আওয়ার অর্গানাইজেশন, সো দ্যাট এভরিবডি গেটস হেল্প। কারণ আপনি একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যদি মানুষকে সেলফলেসলি সাপোর্ট করেন, তাহলে ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, মানে এনরমাসলি। সো মহাবিশ্বের থেকে আপনি অটোমেটিক সাপোর্ট পেতে চাইলে আপনাকে মানুষের উপকার করতে হবে, আপনাকে মানুষের ভালো চাইতে হবে। আপনি যদি জানলেন যে আমি ইনফরমেশনটা জানলাম, ফ্রিতে পাচ্ছি আর কাউকে বলবো না, এটা যদি আপনি করেন তাহলে এটা কার্পণ্য করা হবে, এবং এই ক্ষেত্রে মহাবিশ্ব আপনাকে ঠিক সেম রিটার্নটাই দিবে। আপনি যে রিটার্নটা দিবেন মানুষের জন্য, হিউম্যানিটির জন্য, ইউনিভার্স আপনাকে ঠিক সেম রিটার্নটা দিবেন। দিস ইজ দ্য ল অফ ইউনিভার্স। সো যাই হোক, আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস, এবং এখানে জব প্রিপারেশন ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত স্টুডেন্টের জন্য জব প্রিপারেশনের ক্লাস রয়েছে, চাইলে আপনারা সেখানে পার্টিসিপেট করতে পারেন। আমাদের আজকের ক্লাসে আমরা চলে যাচ্ছি। প্রথম প্রথম যে ক্লাসটা আমরা দিয়ে শুরু করব সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় পেপারের জন্য, আহ, আহ, এই স্টোর রসায়নের জন্য। এটি হচ্ছে দ্বিতীয় বর্ষের সেভেন কলেজের দ্বিতীয় বর্ষের স্টোর রসায়নের ক্লাস। তো আজকের যে কোশ্চিনটা সেই কোশ্চিনটা আমরা একটু পরে দেখব। এটি হচ্ছে স্টোর কেমিস্ট্রি সেভেন কলেজ, হ্যাঁ, চ্যাপ্টার ওয়ানে যাচ্ছি আমরা। চ্যাপ্টার ওয়ানে আমাদের আজকে রিসার্চ পার্সন হিসেবে দেখতে পাচ্ছেন যে এমডি হোসেন, এবং এখানে আমাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে, এবং আমাদের যে ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে গেলে আপনি সব তথ্য পেয়ে যাবেন, এবং এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টোরি আইসোমার কি, এর শ্রেণী বিভাগ উল্লেখ করো, এটি হচ্ছে আজকের আলোচনার বিষয়। স্টোরি আইসোমার কি এবং এর শ্রেণী বিভাগ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কেন কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই জন্য, স্টোইচকেমিস্ট্রি ইজ দ্য ডেফিনেটলি ইজ এ সেপারেট ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি। কেমিস্ট্রির একটা আলাদা একটা ব্রাঞ্চ হচ্ছে স্টোইচকেমিস্ট্রি।
এবং আপনাদের দ্বিতীয় বর্ষের এই কোর্সটা একদম প্রাথমিক লেভেলের কোর্স। জাস্ট হিস্টোকেমিস্ট্রি সম্পর্কে দূর থেকে দেখলে, যেমন ধরুন অনেক দূরে একটা ট্রেন আছে, সেই ট্রেনটিকে আপনি দূর থেকে যদি দেখেন এক মানে হাফ কিলোমিটার দূর থেকে, তাহলে যেরকম দেখাবে হিস্টোকেমিস্ট্রির এই কোর্স সিলেবাসটা আপনাদের কাছে ঠিক এরকম। হিস্টোকেমিস্ট্রি সম্পর্কে অত দূর থেকে আপনি একটু জাস্ট ধারণা নেবেন, সেই কোর্সটাই হচ্ছে আপনাদের দ্বিতীয় বর্ষের হিস্টোকেমিস্ট্রি। এটির উপরে অনেক বিশাল বিশাল আলোচনা পরবর্তীতে রয়েছে। সো যারা কেমিস্ট্রির স্টুডেন্ট রয়েছেন, যারা কেমিস্ট্রিকে পছন্দ করেন, যারা কেমিস্ট্রি জানতে চান, যারা কেমিস্ট্রি শিখতে চান, যারা কেমিস্ট্রি বেসিক শিখতে চান, যারা কেমিস্ট্রির রুট ধরে পড়াশোনা করতে চান, যারা নিজের উন্নয়ন চান, তাদের জন্য এই কোর্সগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা কোর্স, এটা একটা বেসিক বেসিক কোশ্চেন, হোয়াট ইজ স্টিরিও আইসোমার। তো আমরা আইসোমার জানি, আমরা আইসোমারের আলোচনা যাব না, আমরা সরাসরি স্টিরিও আইসোমারে যাব। তো স্টিরিও আইসোমার কাকে বলে সেটি সম্পর্কে আমরা জানবো, এবং প্রতিটা লাইন জিনিস লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। স্টিরিও আইসোমার হলো একটি প্রকারের আইসোমার, বা একটা প্রকারের আইসোমার যা একই আণবিক সূত্র এবং একই বন্ধনী কাঠামো থাকা সত্ত্বেও তাদের পরমাণুগুলির স্থায়ী বিন্যাসে পার্থক্য দেখা যায়। অর্থাৎ আপনার মলিকুলার ওয়েট একই, হ্যাঁ, আণবিক ফর্মুলা একই, কিন্তু তাদের যে ডিসপোজিশন বা বিন্যাস, অর্থাৎ একটা পরমাণুর সাথে যে সেন্ট্রালি কানেক্টেড থাকে অ্যাটমগুলো, সেই সেন্ট্রালি কানেক্টেড থাকার যে কে কোন অবস্থানে থাকবে, সেই জায়গাটা ডিফার করে। এই যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, মানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে বিন্যাসে। ডিফারেন্সটা হচ্ছে বিন্যাসে। যেমন ধরেন আমরা একটা জাস্ট এই ইটা মানে স্টেরিওআইসোমারটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যে এই জিনিসটা আসলে কি, আমরা কি বলতে যাচ্ছি। মানে এটা এক খুবই বেসিক একটা কনসেপ্ট, যে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে, না হলে যেটি হবে সেটি হচ্ছে যে পরবর্তীতে আমাদের প্রবলেম, আমরা বুঝতে পারবো না। ধরেন এইখানে আমার একটা কার্বন আছে, এইখানে একটা কার্বন, এই কার্বনের এই পাশে আছে হাইড্রক্সিল গ্রুপ, আর এ পাশে আছে হাইড্রোজেন, হ্যাঁ, আর এ পাশে আছে হলো CH3, আর এ পাশে আছে হলো হাইড্রোজেন। তো এখন এখন হচ্ছে এইটার যে বিন্যাস, এই যে কার্বনের সাথে আমার চারটা গ্রুপ ডিফারেন্টলি যুক্ত রয়েছে, যেমন হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন অ্যাটম, একটা মিথাইল বা অ্যালকাইল গ্রুপ, আর একটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। এই যে গ্রুপগুলো সংযুক্ত রয়েছে, এটি আসলে কত ডিগ্রি, এটার সাথে এটার ডিস্টেন্স কত, এটার সাথে এটা ডিস্টেন্স কত, এটার সাথে এটা ডিস্টেন্স কত, এটার সাথে ডিস্টেন্স কত, হাইড্রক্সিল গ্রুপটা ডান পাশে থাকবে নাকি বাম পাশে থাকবে, মিথাইলটা কি নিচে থাকবে নাকি উপরে থাকবে, এই যে স্থানজনিত যে বিন্যাস, অর্থাৎ পজিশনাল ডিসপোজিশন, আর এক নর্মালি আপনি বলতে পারেন স্ট্রাকচারাল ডিসপোজিশন, হ্যাঁ, কাঠামোগত বিন্যাস, এই যে বিন্যাসটা নিয়ে যে রসায়নটা আলোচনা করে, রসায়নের যে শাখাটা, তাকে বলা হচ্ছে স্টেরিওআইসোমার। এখন আপনি চিন্তা করেন যে কতগুলো মলিকুল আছে, এই প্রতিটা মলিকুলের বিন্যাসের এক এক ধরনের বৈচিত্র্য রয়েছে, সবার বিন্যাস একরকম না। তো এই যে মলিকুলগুলোর এই বিন্যাস সংক্রান্ত যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, যে কেমিক্যাল বিহেভিয়ার, যে কেমিক্যাল প্যাটার্ন, কেমিক্যাল স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। তো স্টিরিওকেমিস্ট্রির মধ্যে একটি হলো স্টিরিওআইসোমার, যে এরকম যদি দুইটা মলিকুল থাকে, দুইটা মলিকুল একে অপরের সাপেক্ষে কিভাবে বিন্যস্ত হচ্ছে সেগুলোকে তখন আমরা বলি আইসোমার। ঠিক আছে? তাহলে স্টিরিওআইসোমার সাধারণত দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে জ্যামিতিক আইসোমার আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। এটি দুই প্রকার বললো, এটি বেসিক্যালি হচ্ছে তিন প্রকার। কি কি আমি বলে দিচ্ছি: জ্যামিতিক আইসোমার, অপটিক্যাল আইসোমার, আর একটা হচ্ছে কি, আরটা হলো কনফার্মেশনাল আইসোমার। তো এগুলো আপনি নোটে পেয়ে যাবেন, নোটে ডিটেলস বলা আছে কনফার্মেশনাল আইসোমার। তাহলে আমরা দেখলাম যে আইসোমার হচ্ছে বেসিক্যালি তিন প্রকার। কি কি? স্টেরিওরেশনের কনসেপ্টে উইথ দ্য ইন দ্য আই অফ স্টেরিওকেমিস্ট্রি আপনি পাবেন হচ্ছে তিন প্রকারের আইসোমার পাবেন। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার বা জ্যামিতিক আইসোমার, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার, আরটা কি পাবেন, আরটা পাবেন হচ্ছে কনফার্মেশনাল আইসোমার। আশা করছি বুঝতে পারছেন। এখানে আমি স্ক্রিনে দিয়ে দিছি যে আমাদের তিনটা যে আইসোমার রয়েছে, সেই তিনটা আইসোমার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাই না? তো এই তিনটা আইসোমার, জ্যামিতিক আইসোমার, অপটিক্যাল আইসোমার, কনফার্মেশনাল আইসোমার বা আইসোমারিজম। তো এখন হচ্ছে যে এই তিন প্রকার আইসোমার, এই সম্পর্কে আমাদের যারা দরকার, কি দরকার আছে না নাই? নিশ্চয় দরকার আছে। তাহলে চলুন আমরা এবার এই সম্পর্কে জানবো। জ্যামিতিক আইসোমার, এই জ্যামিতিক আইসোমার যাকে সিস ট্রান্স আইসোমারও বলা হয়, এটি এটি হলো একটি প্রকারের আইসোমার যেখানে দুটি পরমাণু বা গোষ্ঠী ডাবল বন্ড বা রিং এ কাঠামোর চারপাশে বিভিন্ন অবস্থানে থাকে। অর্থাৎ একটা ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ডের উপরে নিচে এই এলিমেন্ট গুলো বা গ্রুপ গুলো বিন্যস্ত থাকবে।
এখন কোনটা উপরে থাকতেছে কোনটা নিচে থাকতে তার উপরে বিন্যাস করে, যে তার উপরে ডিজাইন করে তা সেটি অনুযায়ী যে বিন্যাসটা করা হয় আইসোমারের, সেটিকে বলি আমরা জিওমেট্রিক্যাল আইসোমার। আমরা যেমন 2 বিউটেন এর একটা এক্সাম্পল নিতে পারি। দেখেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি একটা হচ্ছে আমাদের আইসোমার। এই আইসোমারে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিস 2 বিউটিন। কেন সিস? দেখেন যে এই কার্বনে আমরা এই যে CH3 CH3 এটা কিন্তু এই কার্বন না। হ্যাঁ, এইটি হচ্ছে আমাদের এই যে আহ, দুইটা হাত না, এই দুইটা এখানে কিন্তু এই একটা হাইড্রোজেন এইখানে কার্বনে আছে আর একটা হাইড্রোজেন এই কার্বনে এখানে। পিকচারে এভাবে দেখাচ্ছে তাই, কিন্তু আপনারা কিন্তু এটা মনে রাখেন, এটি কিন্তু বেসিক্যালি হচ্ছে এরকম, এটা এইখানে এখানে এইখানে এটা এটা হচ্ছে এইখানে। তো এখন হচ্ছে যে দুইটা কার্বনে যে দুইটা আপনার মিথাইল গ্রুপ রয়েছে, সেই মিথাইল গ্রুপটা দেখেন দুইটা কার্বনের নিচের দিকে অবস্থান করছে। তো একই যদি কার্বনের বা ডাবল বন্ডের একই পাশে অবস্থান করে তখন সেটাকে আমরা বলি সিস, এবং যদি অপোজিট পাশে অবস্থান করে সেটিকে আমরা বলি ট্রান্স। এটা তো আমরা জানি তাই না? তো তাহলে এটা সিস 2 বিউটিন। আরটা যদি আমরা দেখি এই যে ট্রান্স 2 বিউটিনের ক্ষেত্রে দেখেন এই যে এরকম। তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা যে অপটিক্যাল আইসোমার, যেটাকে আমরা বলছিলাম যে দ্বিতীয় পার্ট। অপটিক্যাল আইসোমার হলো এক প্রকারের স্টিরিও আইসোমার, যেটি কিনা যা তাদের আণবিক গঠন বা কা- কারণে আণবিক গঠন বা বিন্যাস, এটা কর্কশতার নয়, এটা হচ্ছে বিন্যাস হবে। হ্যাঁ, বিন্যাসের কারণে আলোক ভিন্নভাবে বাঁকানোর ক্ষমতা রাখে। অপটিক্যাল আইসোমারগুলি সাধারণত চিরাল সেন্টার বা কাইরাল সেন্টার, এটা চিরাল সেন্টার না, চাইরাল সেন্টার ইংলিশে বলে, কাইরাল সেন্টার বলবেন, বা অ্যাসিমেট্রিক কার্বন পরমাণু উপস্থিতি দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণ ল্যাকটিক অ্যাসিড। যেমন ধরেন এই যে ল্যাকটিক অ্যাসিডের দুইটি দুইটি অপটিক্যাল আইসোমার রয়েছে, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, এখানে আমরা ইটা দেখাচ্ছি না, স্ট্রাকচারটা দেখাচ্ছি না, কারণ দরকার নাই আসলে, কারণ কোশ্চেনটা খুব ছোট, সংক্ষিপ্ত কোশ্চেন আকারে আসে। এবং ডি ল্যাকটিক অ্যাসিড এটি ডান দিকে মলিকুলার আলো ঘোরায় এবং এল ল্যাকটিক অ্যাসিড বাম দিকে মলিকুলার আলো ঘোরায়। তো এইটি মনে রাখলেই হবে যে ল্যাকটিক অ্যাসিড একটি হচ্ছে অপটিক্যাল আইসোমার। কেন অপটিক্যাল আইসোমার বলা হয়? কারণ এদেরকে যদি প্ল্যান পোলারাইজ লাইট ফেলা হয় এদের উপরে, তাহলে এই লাইটকে তারা বিভিন্ন দিকে আইদার ডানে অথবা বামে এদেরকে রোটেট করে দেয়। রোটেট করার ক্ষমতা রয়েছে যে সমস্ত আইসোমারগুলোর পুরো প্ল্যান পোলারাইজড লাইট ফেললে সেই লাইটকে তারা রোটেট করতে পারে, তাদেরকে আমরা অপটিক্যাল আইসোমার বলি। তার মানে অপটিক্যাল আইসোমার মানে আলোকে ঘুরাই দিবে, এটা মনে রাখলেই হবে। ল্যাকটিক অ্যাসিড একটা অপটিক্যাল আইসোমার, এবং এই দুই রকমের ফর্ম রয়েছে, একটা ডি ল্যাকটিক অ্যাসিড একটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড কোনটা? যেটি কিনা আলোকে ডান দিকে ঘোরায়। আর এল ল্যাকটিক অ্যাসিড কোনটা? যেটি কিনা আলোকে লেফট সাইডে বা বাম সাইডে ঘোরায়। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এই আমরা এইটি অপটিক্যাল আইসোমারটা দেখলাম যে অপটিক্যাল আইসোমারটা কি হইতে পারে। দেন আমরা যাব হচ্ছে কনফার্মেশনাল আইসোমার। এটি এক ধরনের আইসোমার, একটি বিশেষ ধরনের আইসোমার। এখানে বলা হচ্ছে শুধু একক বন্ধনের চারপাশে ঘূর্ণনের মাধ্যমে একে অপরের মাধ্যমে রূপান্তরিত হতে পারে। কনফার্মেশন আইসোমারগুলি, যা কনফার্মার্স বা রোটোমার্স নামে পরিচিত, একে অপরের থেকে তাদের পরমাণুর স্থানিক অবস্থানের কারণে ভিন্ন হয়, কিন্তু এদের রূপান্তর করতে কোনো বন্ধন ভাঙতে হয় না। কনফার্মেশনাল আইসোমার যে উদাহরণ, যেমন এখানে দেখেন ইথেন। আর একটু ডিপে যাই। ইথেন, এখানে ইথেন একক বন্ধনের চারপাশে ঘূর্ণনের কারণে কনফার্মেশন আইসোমারিজম প্রদর্শন করতে পারে। একক বন্ধন মানে এখানে যেহেতু ডাবল বন্ড নাই, পাই বন্ড নাই, সুতরাং হচ্ছে এটা রোটেট করতে পারে। স্টারগার্ড কনফার্মেশন দুই ভাগে ভাগ করা যায়। এই আপনার হচ্ছে যে কনফার্মেশনালিস্ট যে আইসোমারিজম, এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্টারগার্ড কনফার্মেশন, আরটা হচ্ছে ইক্লিপস কনফার্মেশন। তো এটি সম্পর্কে আমরা বিস্তারিত আর পরবর্তীতে জানবো। আমরা শুধু জাস্ট ডেফিনেশনটা জানবো আর উদাহরণগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। তো স্টারগার্ড কনফার্মেশন কোনটা? স্টারগার্ড কনফার্মেশনটা বোঝার জন্য আমরা এখানে ড্র করে দিচ্ছি সাইডে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। স্টারগার্ড কনফার্মেশন এটি হচ্ছে, এখানে ড্র করি, খুব ভালো করে দেখেন এইটা। আমরা কালার চেঞ্জ করি, লাল কালার। তো এখন এইটি ধরেন এখানে একটা হাইড্রোজেন আছে আর চারটা হাইড্রোজেন, তিনটা। হ্যাঁ, তো এখানে একটা আর এখানে একটা, এখানে এইখানে এইখানে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটিকে আমরা বলছি স্ট্যাগার্ড কনফার্মেশন। অর্থাৎ আমার হচ্ছে যে ছয়টা হাইড্রোজেন যেভাবে বিন্যস্ত থাকবে আর কি। তো এখানে যে সমস্ত কার্বন কার্বন একক বন্ধন মুক্ত ঘূর্ণনের ফলে সৃষ্ট তাদেরকে কনফার্মার বলে, এবং এই বিষয়গুলোকে কনফার্মেশনের সমন্বয় বলা হয়। ইথেনের দুটি কনফার্মেশন পাওয়া যায়। ইথেনের ক্ষেত্রে দুইটা কনফার্মেশনাল আইসোমার পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে স্ট্যাগার্ড কনফার্মেশন, যেটা এভাবে থাকতে পারে। আর একটা হচ্ছে ইক্লিপসড কনফার্মেশন। তো এটি এটি হচ্ছে আরেকটু জটিল। এখানে দেখেন যে
এই দুটা যে এখানে একটা হাইড্রোজেন, তাই না? তাহলে এই দুটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা একটা একটা মোটামুটি একটা ডিস্টেন্স মেনটেন করে একটার সাথে আরেকটার। কিন্তু যখন ইক্লিপস কনফর্মেশন, এখানে একটি কার্বনের হাইড্রোজেন পরমাণুগুলি অন্য কার্বনের হাইড্রোজেন পরমাণুর সাথে সরাসরি সজ্জিত থাকে, যা ইলেকট্রন বিকর্ষণে কে সর্বাধিক এবং এটি কম স্থিতিশীল। অর্থাৎ এইখানে এই কনফার্মেশনটাকে যদি আমরা একটু ঘুরে আঁকি, তাহলে কি হবে? ধরেন এইটা এটা হচ্ছে আমার একটা কার্বন পরমাণু, যার হচ্ছে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, আর এটি একটা হাইড্রোজেন। এখন আমি আর একটা নিলাম, আর একটা কার্বন। তো এটা এরকম ভাবে থাকে, দেখেন, এই যে কাছাকাছি, এখানে একটা কাছাকাছি, আর এইখানে একটা কাছাকাছি, এইখানে একটা। বুঝে গেল? তারপরে দুইটা খুব কাছাকাছি থাকবে, ডিস্টেন্সটা আগের মতো হবে না। অর্থাৎ যদি দুইটা হাইড্রোজেন পরমাণু খুব পাশাপাশি অবস্থান করে, তখন তাকে আমরা বলবো ইক্লিপস কনফার্মেশন। তাহলে এই যে স্টাগার্ড কনফার্মেশন এবং ইক্লিপস কনফার্মেশনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্টাগার্ড কনফার্মেশনে হাইড্রোজেন একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে থাকবে, যার ফলে বিকর্ষণ কম হবে। আর ইক্লিপস কনফার্মেশন, এই দুটা এইটার ক্ষেত্রে হচ্ছে একটি কার্বন পরমাণু, একটি একটি কার্বনের হাইড্রোজেন পরমাণু অন্য একটি কার্বনের হাইড্রোজেন পরমাণুর সাথে খুব কাছাকাছি অবস্থান করবে, যার ফলে বিকর্ষণ বা রিপালশনের মান বেশি হবে। বেশি হওয়ার কারণে ইক্লিপস কনফার্মেশনটা একদম আনস্টেবল, মানে কম স্থিতিশীল। এখন যদি আপনাকে বলে যে স্ট্যাগার্ড কনফার্মেশন এবং ইক্লিপস কনফার্মেশনের মধ্যে কোনটি বেশি স্থিতিশীল, ব্যাখ্যা করো, তাহলে নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবেন। কারণ স্ট্যাগার্ড কনফার্মেশনে একটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেনের দূরত্ব বেশি, দূরত্ব বেশি হওয়ার মধ্যে কারণে এদের ইলেকট্রনের বিকর্ষণ কম, বিকর্ষণ কম হওয়ার হওয়ার কারণে এরা বেশি স্টেবল। অনুরূপভাবে এটার উল্টা হচ্ছে ইক্লিপসনে, যে এরা দুইটি কার্বনের হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে থাকে, কাছাকাছি থাকে, যার ফলে আকর্ষণ বেশি হয়। আকর্ষণ বেশি হওয়ার কারণে এদের মধ্যে যে বিকর্ষণের পরিমাণটা, কাছাকাছি থাকার কারণে বিকর্ষণের পরিমাণটা বেশি হয়। তো ইলেকট্রনিক বিকর্ষণ যে পরিমাণটা বেশি হয়, কাছাকাছি থাকলে তো আকর্ষণ হওয়ার কথা, কিন্তু যেহেতু ইলেকট্রন ডেন্সিটি বেশি, সেই কারণে বিকর্ষণটা আকর্ষণের তুলনায় বিকর্ষণ বেশি হয়ে যায়। বিকর্ষণ বেশি হলে কি হবে? তখন ওই যৌগটা ভেঙে যাবে। তো সেই জন্যই এটাই কম স্থিতিশীল। তো আশা করছি বুঝতে পেরেছেন আমাদের এই যে এই আলোচনাটা কনফার্মেশন, যে আইসোমারটা, এটি এটি একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। কারণ হচ্ছে যে এটি সবসময় পাওয়া যায় না, এটা অনেক বইতে এভাবে আলোচনা করা নাই। স্ট্যাগার্ড কনফার্মেশন দেখেন, একটা এক্সাম্পল এখানে দেখানো আছে, এই দেখেন স্ট্যাগার্ড কনফার্মেশন। হ্যাঁ, অনুরূপভাবে ইক্লিপস কনফার্মেশন এখানে দেখাচ্ছে। এটা আসলে দুইটা কার্বন, দুইটা কার্বনকে এভাবে উপস্থাপন করেছে, কিন্তু এটা এভাবে না দেখে আমরা যেভাবে দেখালাম, আপনি সেটাই ব্যবহার করবেন। এটা বরং মোর ইফেক্টিভ। এখানে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে তার থেকে বেশি ইফেক্টিভ। এগুলো আসলে রাইট ওয়েতে দেখানো নাই। তো সেই জন্য আমি আমি যেটা ড্র করে দিলাম সেটি আপনারা ব্যবহার করবেন। যেমন ধরেন আমরা যদি ইক্লিপস যদি স্টারগার্ড আলোচনা করি, তাহলে ব্যাপারটা এরকম, এরকম হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, মানে কম্পারেটিভলি দূরত্ব অবস্থান করছে। আর ইক্লিপসন যেটা, সেটি হচ্ছে এরকম, একদম কাছাকাছি অবস্থান করবে, এরকম এরকম। তাহলে এখানে একটা হাইড্রোজেন প্রথমে আগে দিয়ে নেন, এখানে একটা দিয়ে নেন, এখানে একটা দিয়ে নেন। এরপরে এইটার পাশাপাশি এখানে একটা হাইড্রোজেন, এটার পাশাপাশি এইখানে একটা হাইড্রোজেন, এটার পাশাপাশি এইখানে একটা হাইড্রোজেন। এটা হচ্ছে আমার ইক্লিপসড। বাংলায় লিখি তাহলে সুবিধা হবে। কয় লয় হিসি প দন্ত স অ ড, ইক্লিপসড কনফার্মেশন। হ্যাঁ, কনফার্মেশন। আর এটি হচ্ছে আমার স্টাগার্ড। হ্যাঁ, স্টাগার্ড কনফোর কনফরমেশন। এই চিত্রটা আপনারা ড্র করবেন। আশা করছি বুঝতে পেরেছেন, এবং এটা যে কোনো বই থেকে পড়ে নিলে হবে, এবং এটা আমাদের নোটও থাকবে আপনাদের পেজে, যার যার পেজে নোট পেয়ে যাবেন। ওয়েবসাইটে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আপনার নোটটাও পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এই যেহেতু এই ক্লাসটা হচ্ছে যে ফ্রিলি কন্ডাক্ট করা হচ্ছে সেভেন কলেজের জন্য ডেমো ক্লাস, তো সুতরাং আপনারা যে কোনো কোশ্চেন থাকলে বা যে কোনো কোশ্চেনের উত্তর চাইলে সেটি সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01854550184।
সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরের ক্লাস দেখার জন্য।